আমার আব্বা মা নাই, আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর, যে রাষ্ট্রের জন্য কাজ করেছে, তারপর আজকে চাকরি নেই, হতাশা। এখানে স্পিক ইংলিশ 20 আওয়ার্স, আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, আজকে আমাদের চাকরি নেই। আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি, তাতেও কিছু করা নয়। আমি মানসিক ভারসাম্য কিনা সেটা আপনাদের কাছে অনুরোধ। একটা ছেলেকে মারছে, ভাত খাওয়াচ্ছে, আবার মারছে, উলঙ্গ করে পিটাচ্ছে, শরীরে গ্যাস লাইট দিয়ে আগুন ধরাই দিচ্ছে। 1 মাস 15 দিন হয়নি বিজয় উদযাপন। এর মধ্যে আজকে যখন আমি আলোচনা করছি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে একজন মানসিক ভারসাম্যহীন ছাত্রদের মতোই দেখতে আরেকজন ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে ফজলুল হক হলের ছাত্ররা, যাদের নাম পরিচয় বেরিয়ে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি নিষিদ্ধ, আবার কবে ডাকসু নির্বাচন এটা বলা হয়নি। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এখন আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ 3টি ভিডিও ফুটেজ শেয়ার করব। অবশ্যই মনোযোগ সহকারে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দয়া করে শেষ পর্যন্ত না দেখে বাজে মন্তব্য করবেন না। দর্শক, মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে আমার ছোট একটি রিকোয়েস্ট, যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলেন আমরা তাহলে প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে নেই। কি এক বিভৎস দৃশ্য! এরা কেউ প্রফেশনাল সন্ত্রাসী না, এরা প্রত্যেকে মানসিকভাবে বিকারগ্রস্ত। একটা ছেলেকে মারছে, ভাত খাওয়াচ্ছে, আবার মারছে, উলঙ্গ করে পিটাচ্ছে, শরীরে গ্যাস লাইট দিয়ে আগুন ধরাই দিচ্ছে, পশম পুড়িয়ে দিচ্ছে, তারপর এরকম রোলার দিয়া হাতের উপরে লাঠিটা রাইখা দুই দিকে মানুষ দাঁড়াইয়া এরকম পিষতেছে। ছেলেটা চিৎকার করতেছে, এদের কলিজা শান্ত হচ্ছে না। কেউ বা ধান্দাবাজিতে ব্যস্ত, আত্মীয় স্বজনের ফোন নাম্বার নিয়ে টাকা পয়সা দাবি করতেছে। এরই মাঝখানে এই ছেলেটাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, একটা মানসিক ভারসাম্যহীন ছেলে তোফাজ্জল। দর্শক, তোফাজ্জলকে হত্যার ঘটনায় 4 জন আটক হয়েছে, বাট আমি মনে করি এখানে 4 জন না। ওই রোমে ওই ঘটনার দিন যারাই উপস্থিত ছিল প্রত্যেকটা এই খুনের সহযোগী, একটারও ছাড় দেওয়ার সুযোগ নাই। আমরা তাদের পরিচয় দিচ্ছি, তবে পরিচয়ের মধ্যে সুন্দর জিনিস আছে কি, একজন ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা একজন নেতা আছে, তারে প্রথমে ক্রস ফায়ারটা করতে হবে, এরপরে একে একে টিএসসি চত্বরে ক্রস ফায়ার হবে। সারা বাংলাদেশ দেখবে যা ছিল রুমে প্রত্যেকটারে ক্রস ফায়ার দিতে হবে, এটা আমাদের দাবি। কারণ অন্যান্য সময় আমরা বলতাম যে আমরা সুশাসন পাই না। ডক্টর আসিফ নজরুল ইসলাম আজকে আপনার এই সুশাসন প্রতিষ্ঠা করার দায়িত্ব, কারণ আপনি বলতেন ছাত্রলীগ গুন্ডামি করে এদের বিচার হয় না। আজকে আপনি বিচার করেন এই মব জাস্টিসের বিচার। যারা আটক হয়েছে এদের কোনো পরিচয় দেখার সুযোগ নাই। এখানে সমন্বয়ক পরিচয়েরও মানুষ আছে, সোজা হিসাব সবগুলোর ক্রস ফায়ার করতে হবে। তোফাজ্জলকে হত্যার ঘটনায় আটক হয়েছে ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা উপবিজ্ঞান এবং প্রযুক্তি সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল মিয়া। এছাড়াও আছে সাধারণ ছাত্রদের মধ্যে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন, পুষ্টি এবং খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মোত্তাকিন সাকিন এবং সাজ্জাদ। আর তাদেরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে ঢাবির প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। তিনি বলছেন প্রক্টোরিয়াল টিম 4 জনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে। এই 4 জনই ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী। ইতিমধ্যে হল কর্তৃপক্ষ একটা তদন্ত কমিটি গঠন করেছে। আগামীকাল সকালে সেই কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন দেবে। তোফাজ্জলকে হলের ভেতর আটকে রেখে মারধর করেছে অনেক শিক্ষার্থীরা। জনতার আক্রোশ, কিসের জনতা? এই মুহূর্তে জনতা মানে কি? জনতার টার্গেট কি ছাত্রলীগ, আওয়ামী লীগ নাম পাইলেই জনতা চলে আসে? এইসব জনতা কারা? আর ছাত্রলীগের মধ্যে একটা গ্রুপ আছে, এরা এখন রং বদলাইয়া, চং বদলাইয়া সমন্বয়ক শাস্তে চায়, ভালো মানুষ শাস্তে চায়। কোনো হারামিরই ছাড় দেওয়ার সুযোগ নাই। দেখেন, অন্যান্য সময় একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যখন থাকে, একটা সুষ্ঠু বিচারে নানান ধরনের ঝামেলা তৈরি হয়, ফোন যায় অমুক নেতার, তমুক কমিটি, তমুক বক্কর চক্কর, রাষ্ট্রপতি পর্যন্ত দৌড়ায়। বাট এখন তো আর এই সুযোগটা নাই। এটাকে ন্যায় বিচারে রূপ দিতে হবে। শুধু 4 জন না, ভিডিও ধারণকারী ওই দিন ওই রুমে যারা ছিল, একটা ছেলেরে শুনছেন বাধা দিতে, ফেসবুকে আসবে, আমরা লেখবো, চিল্লাবো, এগুলা দিয়ে কি রাষ্ট্র ঠিক হবে? ফেসবুক দিয়ে রাষ্ট্র ঠিক হয় না। ফেসবুকে আওয়ামী লীগ সরকারের বহুতবার ফালাই দিছে বিএনপির নেতা কর্মীরা, কমেন্টে, কিন্তু বাস্তবে ফালাইতে পারছে? ফালাইতে গিয়ে 300, 800, 1000, 2000 জীবন গেছে। সুতরাং ন্যায় বিচার যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে, যে যত বড় অপরাধী হোক, আজকের এই বাংলাদেশে, এখন যে বাংলাদেশ 5ই আগস্টের পর, এখানে কেউ কাউকে হত্যার অধিকার রাখে না। আর যদি রাখে তাহলে কিসের আইন শৃঙ্খলা বাহিনী? আমার ভাইরে হত্যা করা হবে, আমি ডাইরেক্ট তারে শেষ করে দিব, সোজা হিসাব। এটি তো সিস্টেমের একটা অংশ বিশেষ আসা উচিত। জেলে যাবে, আমার টাকা, ট্যাক্সের টাকা, সে ডাইল ভাত খাবে। এই বাংলাদেশ তো দরকার নেই। এসব আবর্জনা বাংলাদেশ মুক্ত করা দরকার। ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়করা আছেন, এটা নিয়ে আপনারা রাজপথে নামতে হবে। আনটিল এদেরকে ক্রস ফায়ার দেওয়া পর্যন্ত রাজপথ থেকে ওঠা যাবে না। ওই ফেসবুক স্ট্যাটাস দিয়ে দায় সারা বক্তব্য দিলে শেষ হবে না।
কারণ এগুলা আপনাদের দায়ভার আসবে, কিন্তু মাথায় রেখে। দর্শক শ্রোতা, চলেন তাহলে আমরা দ্বিতীয় ভিডিও ফুটেজটা দেখে নেই। মাত্র 1.5 মাস হয়েছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জঘন্যতম মানবতা বিরোধী একটি সরকারের পতন হয়েছে তুমুল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। যেই গণঅভ্যুত্থানের নেতৃত্ব সারা বাংলাদেশের মানুষের অংশগ্রহণে থাকলেও সামনের সারি থেকে ছাত্ররা এটির গড়পর্তন শুরু করেছিল বলেই সাধারণ মানুষ বিশ্বাস করে, আমাদেরও সেটাই মনে হয়। সেই ছাত্রদের প্রতি মনোভাব ক্রমশই ফিকে যেতে শুরু করেছে। 1 মাস 15 দিন হয়নি বিজয় উদযাপন। এরই মধ্যে আজকে যখন আমি আলোচনা করছি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে একজন মানসিক ভারসাম্যহীন ছাত্রদের মতোই দেখতে আরেকজন ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে ফজলুল হক হলের ছাত্ররা, যাদের নাম পরিচয় বেরিয়ে আসছে খুবই লোমহর্ষক ভাবে। এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এরা মেধাবী সন্তান হিসেবেই এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। তার চেয়েও বড় পরিচয় হলো এদের কেউ কেউ সমন্বয়ক অথবা হল সমন্বয়কের দায়িত্ব পালন করেছে বলে নানান দিক থেকে পরিচয় উঠে আসছে। যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছাড়া অন্য কাউকেই সমন্বয়ক বলা যায় কিনা সেটি নিয়ে যৌক্তিক প্রশ্ন থাকতে পারে। তবে যেই ছাত্রদের পরিচয় উঠে এসেছে, বিশেষত জালাল নামক যেই ছাত্রটি, দেখা যাচ্ছে যে সে পূর্বে ছাত্রলীগের রাজনীতি করত। ফজলুল হক হলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিল। এরপর স্বভাবতই যখন বৈষম্য বিরোধী আন্দোলন তৈরি হয়, ছাত্রলীগের অনেক পদপদবিধারী নেতারা তাদের সেই পদ থেকে ইস্তফা দিয়ে সাধারণ ছাত্রদের কাতারে শুধু আসেনি, সংগ্রামের দায়িত্বও নিয়েছিল। সম্ভবত তাদেরই একজন জালাল। এই জালালের হাতে রড এবং এই ছাত্র তফাজ্জলকে হত্যাকাণ্ডের ঘটনায় তার নাম উঠে এসেছে। শুধু জালাল একা নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 6 জন ছাত্রকে পুলিশের হাতে সোপর্দ করেছে এবং বলা হচ্ছে প্রায় 9 জন ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করেছে। স্বাভাবিক এই ক্রন্দনটা দরকার ছিল, জাতীয় এই কান্নাটা, জাতীয় উদ্বেগটা দরকার ছিল, সেটা হয়েছে। শুধু এই ঘটনাটা তো নয়, আরো 2টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে গত 2 সপ্তাহের ব্যবধানে। কোথায়? আমি যখন আলোচনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই তফাজ্জলকে পিটিয়ে মারার আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আরো একজন শিক্ষার্থীকে ছাত্রলীগ করত তার পরিচয়, এবং সেই সময় যখন শেখ হাসিনা বিরোধী আন্দোলন হচ্ছে তখন তার ভূমিকা ছাত্রদের বিপক্ষে ছিল বলে অভিযোগ। শুধু বিপক্ষেই না, তখন তিনি নিপীড়কের ভূমিকাও পালন করেছিলেন এমন অভিযোগ আছে। তারপরেও তাকে বিশ্ববিদ্যালয়ের গেটে দেখে সাধারণ ছাত্ররা বেধড়ক মারপিট করে, এক পর্যায়ে সেও মৃত্যুবরণ করে। 1 সপ্তাহ আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক এক সদস্যকে নির্মমভাবে পিটিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এমনকি ওই ছাত্রলীগ, তিনি শারীরিকভাবে পঙ্গু ছিলেন, তার একটি কন্যা সন্তান হয়েছে কয়েকদিন আগে, এবং মরার সময় তিনি ঠিকই মুগ্ধের মতো পানি যাচ্ছিলেন, কিন্তু কেউ তাকে পানি দেওয়ার জন্য এগিয়ে আসেনি। 3টি মর্মান্তিক হত্যাকাণ্ডের পরে টনক নড়েছে সমগ্র বাংলাদেশের মানুষের যে ছাত্রদের রাজনীতি কোন দিকে, কিংবা ছাত্রদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে কিনা। ছাত্রদের ভূমিকা যদি প্রশ্নবিদ্ধ হয় সর্বস্তরে, এটির প্রভাব কি? এটির প্রভাব কি খারাপ না ভালো, সেটি নিয়েই আজকের আলোচনা। তবে তার আগ দিয়ে চলুন তফাজ্জল নামক চরিত্রটা কি আমরা একটু দেখে আসি যে কেন, কিভাবে তাকে পিটিয়ে মারা হয়। আমি বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগ পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন, বরগুনা জেলা, বরিশাল বিভাগ, সেখানে এই দীর্ঘদিন আছি। আজকের ছাত্রলীগ, আজকের দেখেন আমার কষ্ট, হৃদয়ের একটা ব্যথা যে আজকের আওয়ামী লীগ ছাত্রলীগ গভর্নমেন্ট ক্ষমতায় থাকা বড় আমার চাকরি পেয়েছে, আমার আব্বা আম্মা নাই, আমার ছিল আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর, যে রাষ্ট্রের জন্য কাজ করেছে, তারপর আজকের চাকরি নেই, হতাশা। আমরা আশা রাখি দেশ একটি জাতীয় চেতনায় উজ্জীবিত হোক, যে চেতনার মাধ্যমে আমরা আগামী দিনে এই বাংলাদেশ নয় সারা বিশ্বে আমার একটা মেসেজ দেব, ছোট্ট মেসেজ, যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ দেখে। আমরা সবাই সতর্ক হয়ে যাব, যে যার স্থান থেকে দুর্নীতিকে না বলবো, এবং জাতীয়বাদী নয়, আমাদের একটা জাতীয় ঐক্য আই করি না কেন, সবকিছুই আমরা কাউকে ছোট করব না। দেখুন, তফাজ্জল ব্যক্তি জীবনে ছাত্রলীগের রাজনীতি করতেন বলে তার বক্তব্য থেকেই বেরিয়ে এসেছে, এবং তার
প্রতিবেশীদের বক্তব্য থেকেও বেরিয়ে এসেছে। তবে তিনি ঢাকায় ছাত্রলীগের রাজনীতি করতেন না, করতেন বরগুনার পাথরঘাটায়। সেখানে কালবেলার সাথে একটা সাক্ষাৎকারে আমি জানতে পেরেছি, তিনি নিজের মুখেও স্বীকার করেছেন যে ছাত্রলীগের রাজনীতি করলেও তার ভিতরে ছিল দেশপ্রেম, দেশকে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ করা, জাতীয় ঐক্য তৈরি করা, দুর্নীতিকে মূলোৎপাটন করা এবং বৈষম্য দূর করা। সেই বৈষম্য স্বীকার যে সে নিজেও, সেটিও সে বারবার বলছিল যে আমার এত কিছু সীমাবদ্ধতা পরেও রাষ্ট্র আমার দিকে বেখেয়াল। তো এই তফাজ্জল আমি যতটুকু শুনেছি ছাত্র জীবনে প্রেমে পড়েন এক ধনির দুলালির, সম্ভবত স্থানীয় কোনো চেয়ারম্যানের মেয়ের। তাকে পায়নি তফাজ্জল, না পাওয়ার প্রেক্ষিতে তার ভিতরে মানসিক অচল অবস্থা তৈরি হয়, ডিসঅর্ডার বলি আমরা যেটাকে। সেই ডিসঅর্ডার মধ্যে জীবন যখন অগোছালো, তখন তার মা মারা যায়, তার বাবাও মারা যায়, সাথে ছিল একমাত্র বড় ভাই, যেই বড় ভাই চাকরি করতো পুলিশের কনস্টেবল হিসেবে, শিশির সম্ভবত নাম। সেই শিশির এই ছোট ভাইকে রক্ষা করার জন্য জীবনের অনেক অংশে ব্যয় করেছেন, নানান রকম চিকিৎসা করেছেন। কিন্তু এই ছোট ভাইয়ের দুশ্চিন্তা করতে করতে একটা পর্যায়ে শিশিরও ক্যান্সারে আক্রান্ত হয়। সেই ক্যান্সারে আক্রান্ত হয়ে গত বছর শিশির মারা যায়। তো একটা পরিবারের মানসিকভাবে ডিসঅর্ডারে থাকা একজন ব্যক্তি তার মা বাবাকে যখন হারায়, সহায় একমাত্র বড় ভাই তাকেও যখন হারায়, তার আর বেঁচে থাকার কিছু থাকে না, সম্বল থাকে না, সহায় থাকে না, আশ্রয় থাকে না, আশাও থাকে না। শুধুমাত্র দুবেলার দুমুঠো খেয়ে পড়ে জীবন ধারণ করাই হয়ে ওঠে তার প্রতিদিনের কাজ। এবং সেটা করতে গিয়ে মানসিক ভারসাম্য, যেহেতু রাষ্ট্র পৃথিবীর অন্যান্য দেশে হলে কি হয়, সভ্য দেশে হলে কি হয়, এই ধরনের মানুষের দায়িত্ব রাষ্ট্র নিয়ে নেয়। রাষ্ট্রে নানান রকম বিভাগ থাকে, তাদের জন্য হেল্পলাইনগুলো উন্মুক্ত থাকে, তাদের চিকিৎসা, তাদের মেন্টাল থ্রাইভ বলে কর্মসূচির আওতায় তাদেরকে পুনর্বাসন করা হয়, এমনকি চাকরি বাকরিতে নিয়োগ দেওয়া হয় যেন তারা স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারে। বাংলাদেশ যেহেতু আমরা ওই দায়ের সমাজ ব্যবস্থা তৈরি করতে পারিনি, সুতরাং তফাজ্জল ভবঘুরে হয়ে থাকে এবং মানুষের চেয়ে চিনতেই তার জীবনযাপন চলে। ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু এমন একটি জায়গা যেখানে অনেক দরদি মনের সংমিশ্রণ ঘটেছে, যেখানে অনেক মানুষ, শিক্ষার্থী সহায়হীনের সহায় হিসেবে কাজ করেছে, অনেক দুস্থকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুকে টেনে নিয়ে মানবতা দেখানোর অগণিত অজস্র রেকর্ড তৈরি করেছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢুকে পড়ে তফাজ্জল। ফজলুল হক হলের ছাত্ররা, বিশেষ করে সমন্বয়কের দায়িত্ব পালন করা অথবা সাবেক ছাত্রলীগ করত, এখন দল পাল্টে সাধারণ ছাত্র সেজে হল নিয়ন্ত্রণ করছে, এমন কিছু অমানুষের নজরে এসে পড়ে। অভিযোগ করা হয় সে মোবাইল চুরি করেছে। অভিযোগ অস্বীকার করার মতো না, হয়তো দুই একটা মোবাইল চুরিও হতে পারে, কিন্তু তাই বলে আইনে নিজের হাতে তুলে নিয়ে তাকে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, পিটিয়ে হত্যা করা বললে ঠিক হবে না, তাকে কয়েক দফায় পেটানো হয়েছে। একবার পেটানোর পর তাকে আরেকটি ক্যান্টিনে নিয়ে গিয়ে খাওয়ানো হয়েছে, খাওয়ানোর সময় তাকে বলা হয়েছে তাড়াতাড়ি খেতে, কেননা তাকে আবার দ্বিতীয়বার পেটানো হবে। সেই দ্বিতীয়বার পেটানোর পরে আর নিজেকে রক্ষা করতে পারেননি তফাজ্জল। হাসপাতালে যখন নেওয়া হয় তখন তাকে ডাক্তার মৃত ঘোষণা করে। এই ঘটনা জানাজানি হওয়ার পর সারা বাংলাদেশে তোলপাড় হয়েছে, কেননা এই ধরনের ঘটনাটা ঘটছে গত কয়েকদিন ধরে। একদিন আগেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চোখের সামনে মোবাইল রেকর্ড করা ভিডিওতে নিদারুণভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে এক সাবেক ছাত্রকে, যিনি ছাত্রলীগের রাজনীতি করতেন বলে। একইভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনাটাও আপনারা জানেন। হয়তো সেই দুইটি ঘটনায় আমি ব্যক্তিগতভাবে অতটা প্রতিবাদ করিনি, এই কারণে যে যেই পরিমাণ অনাচার আওয়ামী লীগ করেছে এবং তার হেলমেট বাহিনী ছাত্রলীগের সদস্যদের দিয়ে সাধারণ ছাত্রদেরকে লেলিয়ে দিয়েছে, যেই পরিমাণ নির্যাতন করেছে, সাধারণ মানুষের রাগ, সাধারণ ছাত্রদের ক্ষোভ, এটি বাস্তবতা। সেই বাস্তবতায় হয়তো দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যেটি আমরা কেউ না চাইলেও এটি অবিচ্ছেদ্য অংশ বিপ্লব পরবর্তী। কিন্তু একটা বিপ্লবের পরে কিংবা একটা পরিবর্তনের পরে কতদিন লাগে মানুষের ঘুম ভাঙতে, কতদিন লাগে মানুষের এই বেআইনি ভাবে আইন নিজের হাতে তুলে নিয়ে একটা মহৎ কাজকর্মকে প্রশ্নবিদ্ধ করতে কতদিন লাগে? কেন আমি বলছি একটা মহৎ কর্মকে প্রশ্নবিদ্ধ করার মতোই এই ঘটনাগুলো? কেননা যখন আলোচনা করছি তখন অন্তত কয়েক হাজার শিক্ষার্থী সারা জীবনের জন্য তাদের চোখের আলো হারিয়ে ফেলেছেন। বলছেন আমি সব শুনতে পাচ্ছি কিন্তু আমি কিছু দেখি না, আমি মাকে দেখি না, আমি পৃথিবীকে দেখি না। হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। একটা ছবি দেখেছি
সারিবদ্ধভাবে পা হারানো শিক্ষার্থীরা বসে আছেন। আমাদের সবকিছুই আছে, আমাদের বাহাদুরি আছে, আমাদের নানান রকম উত্তেজনা আছে শরীরের, কাউকে কাউকে পিটিয়ে মারার মতো অবস্থাও আছে। এই ছাত্রদের উঠে দাঁড়ানোর সক্ষমতা নেই। এরকম হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন হাজারো শিক্ষার্থী। আহত হয়েছে কমপক্ষে 33,000, সংখ্যাটা আরো বেশি হতে পারে। নিখোঁজ আছেন অনেক মানুষ, আর প্রাণ দিয়েছেন ওয়াসিম, আবু সাইদ, মীর মুগ্ধর মতো অন্তত 890 জন লিখিতভাবে। এর বাইরে সংখ্যাটা আরো বেশি। এত ত্যাগের বিনিময়ে অর্জিত যে দ্বিতীয় স্বাধীনতা, সেই দ্বিতীয় স্বাধীনতার 45 দিনের মধ্যেই ছাত্রদের ব্যাপারে মানুষ নেতিবাচক কথা বলা শুরু করেছে। কেন? এই কারণে যে তাদের কিছু আচরণ কিংবা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য জায়গাগুলোতে যেভাবে তারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে, এটিকে মব ছাড়া অন্য কোনো কিছুই নামে আর অবহিত করা ঠিক না। মবের অর্থ হলো যে উন্মাদ, একেবারে কোনো রকম বিকারগ্রস্ত একটি জনগোষ্ঠী, ছাত্রগোষ্ঠী, যারা সবকিছুকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে চায় এবং চিলে কান নিয়ে গেছে। এই ধরনের একটি বিশ্বাসেরকে কেন্দ্র করে তারা একটা জাস্টিস তৈরি করতে চায়, সেটাকেই বলাই হচ্ছে মব জাস্টিস। বাংলাদেশের ছাত্ররা কি মব? যারা শেখ হাসিনার পতনে ভূমিকা রেখেছে তারা কি মব, নাকি তারা বিচক্ষণ, তারা মেধাবী? এই প্রশ্নটা সবার সামনে এসে দাঁড়িয়েছে এমন এক সময় যখন রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে আমাদের সত্যি উদ্বিগ্ন হওয়ার মতো বিষয়, রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে সত্যি আমাদের চিন্তা করার বিষয়। কেন রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হওয়ার বিষয়? কেন রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার বিষয়? কেননা রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে অরাজকতা, আইন শৃঙ্খলাহীনতা এবং সাধারণ মানের নিরাপত্তাহীনতা জেঁকে বসেছে। পাসপোর্ট অফিসের সামনে দাঁড়াবেন, হাজারো মানুষের লাইন, কাজের কোনো অগ্রগতি নেই, পুলিশ দায়িত্ব পালন করছে না, সেনাবাহিনী, যৌথ বাহিনী তারা মাঠে আছে, তাদের বিরুদ্ধেও এই যে অত্যাচারের অভিযোগ আমি যখন আলোচনা করছি, তার 2 দিন আগে ময়মনসিংহে ছাত্রদলের এক নেতাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে সেনাবাহিনীর বিরুদ্ধে। আমি যখন আলোচনা করছি তখন পাহাড়ের বেশ কিছু ঘরবাড়ি জ্বলছে। কেননা জ্বলছে? সেখানে মামুন নামের এক বাঙালি ছেলেকে, বাংলাদেশি ছেলেকে, যেখানে পাহাড়িরা বলে সেটেলার, সেই সেটেলার নামক যাদেরকে তারা অভিহিত করে, তাদেরকে পিটিয়ে মারার ঘটনা ঘটেছে। তার প্রেক্ষিতে বাংলাদেশি কিংবা বাঙালি যারা সেখানে সেটেলার হিসেবে পরিচিত, তারা কিছু ঘরবাড়িতে আগুন ধরে দিয়েছে। আমি জানি না এটি কোথায় যেয়ে থামবে, কিন্তু এটি একটি বাংলাদেশের স্থিতিশীলার জন্য একটা স্পর্শকাতর জায়গা, স্পর্শকাতর ভূমি। সেইটা এখন উত্তপ্ত, ছাত্র বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত। রাজনীতিতে কি হবে না হবে এটি নিয়ে নানান রকম কথা আছে, আমাদের নানান রকম সংশয় আছে। আর্মি তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনাবাহিনীকে মাঠে রেখেছে। আমরা জানি না এর ভিতরে দ্রব্যসন্ধি কি। রাজনৈতিক দল যাদের দেশ পরিচালনা করার কথা, রাষ্ট্র পরিচালনার কথা, রাজনৈতিক দলগুলোর সাথে ছাত্রদের কোনো সমন্বয় আছে বলে আমরা এখনো পর্যন্ত শুনিনি। এমনকি ইউনূসের নেতৃত্বে সরকারের কোনো সমন্বয় হচ্ছে কিনা, বোঝাপড়া হচ্ছে কিনা, সেটিও আমরা শুনিনি। অথচ দরকার ছিল কি? দরকার ছিল একটা জাতীয় ঐক্য। কার বিরুদ্ধে ঐক্য? কিসের বিরুদ্ধে ঐক্য? ঐক্যটা ছিল ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসতে পারে। পতিত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পলায়ন ঘটলেও প্রশাসনের সর্বস্তরে, এমনকি তাদের নিয়োগকৃত প্রেসিডেন্ট, তাদের নিয়োগকৃত সেনাপ্রধান, তাদের নিয়োগকৃত অন্যান্য বাহিনী এবং অন্যান্য রাষ্ট্রের পুলিশ বাহিনী থেকে শুরু করে সবকিছুই তাদের নিয়ন্ত্রণে। এই অবস্থায় কেবলমাত্র সংসদ সদস্য, আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়েছে। কিন্তু দেশ যদি আবার অস্থির হয়, রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি কোনো ঐক্য না থাকে, ছাত্ররা যদি নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়, সাধারণ মানুষ, যেই মানুষ দেশের মালিক, তারা বীতশ্রদ্ধ হয়ে পড়বে। একটা পর্যায়ে তারা বলবে আগেই ভালো ছিলাম, অথবা এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ। দেশ পরিচালনায় যদি সরকার ব্যর্থ হয়, এটার আলটিমেট এই ভাবনাটা যদি মানুষের ভিতরে তৈরি হয়, তাহলে এই যে অর্জন, 890 জন ছাত্রের প্রাণহানি, হাজার হাজার ছাত্রের অঙ্গহানি, হাজার হাজার মানুষের চোখের এই যে বলিদান, এইগুলোর অর্থ কি? এটার প্রাপ্য কি? এটার পাওনা কি? এইটার প্রতিদান কি? এইটার অর্জন কোথায়?
কোথায় যেয়ে দাঁড়াবে? অনুমান করা যায় বাংলাদেশের স্বাধীনতার, ভোটাধিকার, গণতন্ত্র, ফ্যাসিবাদ থেকে মুক্তি এবং মত প্রকাশের স্বাধীনতার যেই কারণে আমরা লড়েছি এর সবকিছুই ভুলুণ্ঠিত হতে পারে না। আপনারা সাথে ভাবছেন যে আওয়ামী লীগ হয়তো ফিরে আসলে এগুলো ভুলুণ্ঠিত হতে পারে না। আওয়ামী লীগ ফিরে আসার বাইরেও আরো অনেক রাস্তা আছে। একবার ধরুন দেশে যদি মার্শাল ল জারি হয়, একবার ধরুন দেশে যদি আফ্রিকার দেশগুলোর মতো দীর্ঘমেয়াদী সেনা শাসনের কবলে পড়ে যায়, কোথায় থাকবে আপনার স্বাধীনতা? কোথায় থাকবে আপনার মুক্তমত? কোথায় থাকবে আপনার এই যে ভোটাধিকার? স্বাভাবিকভাবেই এই সব কিছু নির্ভর করছে আমাদের সামগ্রিক আচরণের উপর। তারপরেও আরো একটি বিষয়, যেটি হলো ছাত্রদের সামগ্রিক সভ্য আচরণের উপরে। ছাত্ররা কি সভ্য আচরণ করছে? আপনারা বলবেন বিচ্ছিন্ন ঘটনা, আমিও মানতে চাই এটি বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু একটা, দুইটা, তিনটা, চারটা করে যখন ঘটনা ঘটে তখন সেগুলো একটা সামষ্টিক ফলাফল, যোগসূত্র হিসেবেই দেখা হয়। আবরারের 2019 সালে শিবির সন্দেহে পিটিয়ে মারার ঘটনাটাও আওয়ামী লীগ বলেছিল এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। বিশ্বজিৎ দর্জিকে ছাত্রলীগের ছেলেমেয়েরা পিটিয়ে মারাটার ঘটনাও বলেছিল একটি বিচ্ছিন্ন ঘটনা। এমনকি কয়েক বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো কোন হলে এক ছাত্রের চোখ উপড়িয়ে ফেলা হয়, কারণ তার অভিযোগ ছিল সে চুরি করেছে, পেন্সিল চুরি করেছে কিংবা অন্যান্য কিছু দ্রব্যাদি চুরি করেছে। এই সমস্ত বিচ্ছিন্ন ঘটনাগুলোই একত্রে দানা বেঁধে একটা অনাচার, বৈষম্য এবং অসভ্য রাজনীতির যে ধারণা মানুষ মনে জন্ম দিয়েছিল তার বিরুদ্ধেই সম্মিলিত প্রতিবাদে ক্ষেপে ওঠে ছাত্র সমাজ। আজকে ছাত্র সমাজের হাতেই যখন দেশ, একই রকম কর্মকাণ্ড ঘটছে প্রশাসন নানান জায়গায়, এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা হবে না এগুলোর সম্মিলিত যে ক্ষোভ যেটি দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটির একটা নেতিবাচক প্রভাব সবার মনেই পড়বে, যার ফলশ্রুতিতে দেশ ডুবে যেতে পারে নানান রকম অস্থিরতায় এবং আবারও দীর্ঘমেয়াদী অগণতন্ত্রহীনতার গহ্বরে। এই বিষয়গুলো নিয়ে ভাবছেন কিনা ছাত্ররা? দর্শক শ্রোতা, চলেন আমরা তাহলে আজকের শেষ ভিডিওটা দেখে নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি নিষিদ্ধ। আবার কবে ডাকসু নির্বাচন সেই ডেটটা বলা হয়নি, তবে দলীয় রাজনীতি নিষিদ্ধ, এটি সিন্ডিকেটের সিদ্ধান্ত। তবে এই সিদ্ধান্তের ব্যাপারে আবার কালবেলা রিপোর্ট হচ্ছে রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিয়ে ধূম্রজাল। এখানে বলা হচ্ছে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের সিদ্ধান্ত নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ কালবেলাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাজনীতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পর্যায়ে একটা আলোচনা হয়েছে, তবে কোনো সিদ্ধান্ত আসেনি এখনো। সিদ্ধান্ত গৃহীত হলে জানিয়ে দেওয়া হবে। আমি দেখছি যে প্রথম আলো সহ অন্য সকল অনলাইন গুলো আছে রাতের বেলা এবং টেলিভিশন স্ক্রল, তাতে বলা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সব ধরনের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিন্ডিকেট সবাই এটা সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর করা থাকবে। এখানে একটা ছাত্র রাজনীতির বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মুভ ছিল। সেটা ছাত্রলীগ যখন নাকি ছিল শেখ হাসিনার ক্ষমতায়, তখন তাদের অত্যাচার নির্যাতন থেকে বাঁচার জন্য এমন একটা সিদ্ধান্ত হয়েছিল। এখন 5ই আগস্ট শেখ হাসিনার পতন ঘটেছে, এরপরে তো সবকিছু উন্মুক্ত থাকার কথা, গণতান্ত্রিক অধিকার, ছাত্ররাও তারা দল করতে পারে। এখন দলীয় রাজনীতি ছাড়া মানে দলীয় রাজনীতি করাটাও আমার যেমন অধিকার, আবার দল ছাড়াও আমি রাজনীতি করতে পারি। আমি একটা ছাত্র সংগঠন করে আমি করতে পারি। এখন ব্যাপার হচ্ছে যে আজকে যেই প্রেক্ষিতে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় দুটি ঘটনা ঘটেছে, সেখানে পিটিয়ে মারা হয়েছে, তীব্র প্রতিক্রিয়া হয়েছে। সেই প্রতিক্রিয়ার প্রভাবে দলীয় রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। আসলে এটা কি, এর পেছনে কি দলীয় রাজনীতি ছিল? যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র দলের 5 জন দেখলাম, আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও ছিলেন এবং সমন্বয়ককে বহিষ্কার করা হয়েছে। এখন এটা তো আর দলীয় ভিত্তিতে হয়নি। এখানে ছাত্রলীগকে প্রতিরোধ করো এরকম একটা আওয়াজ থেকে কে কেউ উচ্ছৃঙ্খলতা দেখাচ্ছে, কে কেউ আইন নিজের হাতে তুলে নিয়েছে। সেটা 5 তারিখের যেই ঘটনা, সেই ঘটনার রেশ কিন্তু এখনো রয়ে গেছে।
এখন সেটা দমন করার জন্য রাজনৈতিক দলগুলোর যে দায়িত্ব ছিল, উদ্যোগ ছিল, সেখানে কেউ কেউ সফল হয়েছে। যেমন আমি বলবো যে জামাত ইসলাম সফল হয়েছে, অন্যরাও সফল হয়েছে, শিবির সফল হয়েছে। এখানে বিএনপি অনেক জায়গায় সফল হয়েছে, আবার অনেক জায়গায় সফল হয়নি। এটা নিয়ে মিশ্র একটা প্রতিক্রিয়া আছে। এখন আমার ধরেন আঙুলে ব্যথা কেনে আঙুল, তা আমি কি ব্যথার স্বার্থে কি পুরো আঙুলটা বা হাতটা কেটে ফেলবো? তা তো না, সেই রোগটা সারাবো। যদি দলীয় রাজনীতি সুস্থ ধারায় হয়, তাহলে তার সমর্থিত ছাত্র সংগঠন ক্যাম্পাসে বা ক্যাম্পাসের বাইরে তারা রাজনীতি করতে পারবে না কেন? যেমন এখানে কি যে ঘটনা ঘটেছে, এখানে কি বিএনপি বা আওয়ামী লীগ বা অন্য কেউ কি নির্দেশ দিয়েছিল যে ওদেরকে পিটাও, ওদেরকে মারো, ধরো? বরং দেখা গেছে যে তারেক রহমানের নির্দেশে বিএনপির বহু নেতা কর্মীকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। এখন তাদের দিকটা দেখেন, 15 বছর ধরে তারা অত্যাচারে, নির্যাতনে জর্জরিত। অনেকে তাদের স্বজন হারিয়েছে, জমি জমা, ব্যবসা বাণিজ্য সবকিছু হারিয়েছে। আমি নিজে বিদেশে যখন কি ঘুরেছি এই গত 2-2.5 বছরে, তখন দেখেছি যে কি কষ্ট তাদের। তারা বছরের পর বছর যেতে পারে না, এবং 1-2 বছর না, 15টা বছর। কারোর সন্তান পেটে ছিল, সেই সন্তান ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু সন্তানের মুখ সরাসরি সে দেখতে পারেনি। মা মারা গেছে, বাবা মারা গেছে, কিন্তু দেশে আসতে পারেনি। তো তাদের একটা আবেগ, ক্ষোভের বহিঃপ্রকাশ স্বাভাবিক। সেই বহিঃপ্রকাশটা ঘটেছে, ঘটেনি তা না, কিন্তু সেটাকে এমন মাত্রায় দল কি প্রশ্রয় দিচ্ছে? দল তো প্রশ্রয় দিচ্ছে না। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো শুরু থেকেই অনেক স্ট্রং পজিশন যে মব জাস্টিস চলবে না, অর্থাৎ সবাই মিলে তুমি বিচার করবা, আইন ছাড়া চলবে না। তারপরে তো ঘটে গেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায়, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায়। চিন্তা করেন তাহলে অন্য জায়গার অবস্থা কি হবে, মফস্বল লেভেলে। এটা ভয়ঙ্কর। এটা এই পরিস্থিতির প্রেক্ষিতে এখন আমি জানি না এটা কতখানি সুচিন্তিত হয়েছে। তবে ডাকসু নির্বাচনটা বরাবর বাংলাদেশে দলীয় ভাবেই হয়েছে অনেকটা। আমরা জানি যে দলীয় যে সংগঠনগুলো, তারা কেউ বলে না যে আমরা অঙ্গ সংগঠন, তারা বলে যে ভাতৃপ্রতিম, সহযোগী সংগঠন, এইসব নাম দিয়ে বলে। আসলে মূল ব্যাপারটা হলো রাজনীতি যদি শুদ্ধ না করা যায় তাহলে এটা চলতে থাকবে। এখন এই শুদ্ধটা একটা ট্রানজিশনাল পিরিয়ড। এইটা লাগাতার ভাবে দলের শীর্ষ নেতারা চেষ্টা করতে করতে একটা পর্যায়ে এটা ঠিক হবে। এখন হুট করে আমি 50 দিনের মাথায় এসে যদি শুদ্ধ রাজনীতি দেখতে চাই, এটা অবাস্তব হবে। আমরা সমালোচনা করব, আমি তো আজকে সারাদিন ব্যাপী এই সমালোচনাগুলো করেছি। কিন্তু ছাত্র রাজনীতি বন্ধ করলে ছাত্ররা সচেতন হবে কি করে? বিএনপি, আওয়ামী লীগ বা অন্য রাজনৈতিক দলগুলো সমৃদ্ধ হবে কি করে? সেখান থেকে যোগানটা তো আসবে এই তরুণরা, তাদের যে নতুন চিন্তা চেতনা, রাজনৈতিক তাদের যে কি বলে পড়াশোনা, সেটাই তো তারা পরবর্তীতে এসে এখানে প্রয়োগ করবে। এখন দলই যদি না থাকলো, তাহলে ওরা কিভাবে, তাদের সাথে দল কিভাবে কানেক্ট করবে? তা আমার মনে হয় যে এটা বিস্তারিত আলাপ আলোচনা করে এটা সিদ্ধান্ত নেওয়া উচিত। এটা অনেকটা আমি যেটা মনে করছি যে আবেগের বশে যেমন 2টা দুর্ঘটনা ঘটছে, আবেগের বশে তেমনি ছাত্র রাজনীতি দলীয় পর্যায়ে বন্ধ করা হয়েছে। দেখেন আবরারের ঘটনাটা কিনা আমার ঠিক হবে না। আবরার তখন ছিল শেখ হাসিনার ফ্যাসিস্ট আমল, তো ওই সময় রাজনীতি চলতে দেওয়াটা বিপজ্জনক ছিল। তো ওইটা ঠিক আছে, ওটা সিঙ্গেল একটা ঘটনা ছিল এবং ভয়ঙ্কর ঘটনা ছিল। ওইটার ধরে যদি আমি সারা দেশে যদি আমি দলীয় রাজনীতি বন্ধ করি, তাহলে দলীয় যারা শুদ্ধ রাজনীতি করবে তাদের ছাত্র সংগঠন থাকবে, কৃষক সংগঠন থাকবে, বিভিন্ন অর্গান থাকবে, সেগুলোর অধিকার আমি বন্ধ করব কেন? এটা আমার ধারণা যে মানে খুবই তাৎক্ষণিক হয়েছে। বরং যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে প্রতিরোধ করা, সচেতনতা বাড়ানো এবং প্রশাসনকে, ছাত্র সংগঠনগুলোকে মুভ করা যৌথভাবে। আমার কথা হলো যে এখনো পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ ছাত্র শিবির, এরা মিলে একটা ঐক্যবদ্ধ তারা ছাত্র কমান্ড করছে না কেন? সারা দেশে এই কমান্ড যদি দায়িত্ব নেয় তাহলে পারবে। যারা সরকার উল্টায় দিল আর তারা এই সমস্তগুলি, আইন শৃঙ্খলা, এই পরিস্থিতি, এই সমস্ত পারবে না, এটা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তবে এটা ঠিক, দেশ স্বাধীন করার চেয়ে পুনর্গঠনটা অনেক কষ্টকর, কিন্তু সেটা তো করেছে। ছাত্ররা রাস্তায় নেমে ট্রাফিক কন্ট্রোল করেছে। এখন ট্রাফিকের অবস্থা কি? ভয়ঙ্কর। বরং এখন সবাই বলছে ছাত্ররা ভালো ছিল। আবার ছাত্ররা যখন ছিল তখন আমরা বলেছি না, ছাত্ররা এটা কি তাদের কাজ নাকি? তো এইগুলি গণতান্ত্রিক সমাজে এই ধরনের ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে এটা না ওইটা, এটা না ওইটা, এইভাবে চলবে। কিন্তু পট করে একটা সিদ্ধান্ত নেওয়া আমার ধারণা সঠিক না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
তো প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।